প্লেয়ারকে আমন্ত্রণ জানান। বেলারুশ থেকে হিরো রমিল। তার সঙ্গে দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন কেউ। অন্য একজন খেলোয়াড় কোর্তালি রেড সাইড প্লেয়ারদের আমন্ত্রণ জানানো হয়। থাইল্যান্ড থেকে ফ্যাশনিস্টা টিম্পালন। উভয় পক্ষের খেলোয়াড়রা ইতিমধ্যে জায়গায় আছে। এখানে এটা আছে। টিম্পালন সময়মতো প্রতিযোগিতার ওজনের প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হয়। 1 পয়েন্ট কাটা। ইনি কিংবদন্তি ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপ 2016 সালের শেষের ফাইনালের দৃশ্য। আমি টনি, আমি ডং জিয়াংতাও। এই প্রতিযোগিতাটি 70 কেজি বিভাগে। বিনামূল্যে যুদ্ধ, সুপার যুদ্ধ। লাল খেলোয়াড় থাইল্যান্ডের টিম্পালন, নীল খেলোয়াড় বেলারুশের রামি। লাল দলের খেলোয়াড় টিম্পালং খেলার আগে এখানে এসেছেন কারণ আমার ওজন বেশি। খেলার আগে 1 পয়েন্ট কাটা হয়েছে। এই ক্ষেত্রে আসলে দুই দলের ওজনের পার্থক্য বেশ আলাদা। কেন বলছো? কারণ স্বাভাবিক পরিস্থিতিতে রানিং। এটি 65 কেজি ক্যাটাগরি। এটি একটি লিপফ্রগ গেম। এছাড়াও প্রতিপক্ষের ওজন বেশি। এটি কেবলমাত্র একটি স্তরের পার্থক্য হওয়া উচিত না। তাই আমরা শরীরের অনুপাত সহ উচ্চতা দেখি। রমিলকে একটু ছোট মনে হয়। আসুন, টিম্পালন আপনার দূরত্ব বজায় রাখুন। লেগ কৌশল ক্রমাগত ব্যবহার। পায়ের সুবিধা নিন। তৃতীয়বার ঢোকার পর টিম্পালনের বক্সিং দক্ষতা মোটেও আফসোস নেই। ক্রমাগত আক্রমণ। আমি শেষ লেমের খেলা মনে আছে। আমার কাঁধের চারপাশে মোড়ানো প্রচুর জয়েন্ট ফিক্সিং টেপও রয়েছে। জয়েন্টগুলোতে আঘাত। সে রাতে চেংডুতে 4 সদস্যের ম্যাচে খেলছিলেন তিনি। বুড়ো আঙুল ভেঙে গেছে এবং তারপরে সে তার এজেন্টকে জানায়নি। এরপর তিনিও অংশ নেন কারণ 4 জনের প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার পর রাতের দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করুন। তারপর তিনি প্রায় এই ব্যবহার করেননি। এই আঙুল আর এই বাহু ভাঙা। তারপর সে তার কাঁধের চারপাশে মোড়ানো হাত দিয়ে আমাকে আঘাত করল। তারপর এটি গুরুতর আঘাতের সৃষ্টি করে। এখনও প্রস্তুত হয়নি। এটা খুবই দৃঢ়চেতা খেলোয়াড়। হ্যাঁ, খুব দৃঢ়। ইনজুরির পর কি হবে? আমি চাই সে 67 কেজি মারুক। 65 এর চেয়ে ঠিক ভালো। শুধু তাকে এত কঠিন এটি ফেলে দেবেন না। এটা এইভাবে সহজ। কিন্তু প্রতিপক্ষ নেই। তখন শুনলাম 70 কেজির কোটার ঘাটতি আছে। তিনি শুধু স্বেচ্ছায় এবং আসতে হয়েছে। বিকল্প হিসেবে এসেছেন। আমি মনে করি এখন যে অবস্থা দেখছি তা বেশ ভালো। খারাপ না। এটা একটা দ্বৈত খেলায় প্রবেশের ছন্দ মাত্র। এটা এখনো শুরু হয়নি। লাল প্লেয়ারের ভালো দূরত্ব নিয়ন্ত্রণ রয়েছে। তার সুইপ কিক। সে তার সারা শরীর রমিলের শরীরের বিরুদ্ধে চেপে দিন। তাই রমিল যখন এগিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের পা চেপে ধরে। প্রথমত আমাদের শরীরকে সামঞ্জস্য করতে হবে, যা ভারসাম্যের বাইরে। ভিতরে যেতে সক্ষম হতে প্লাস 2 দলের মধ্যে ওজন পার্থক্য। তাই এখন পর্যন্ত রমিল, আপনি যদি ভিতরে যেতে চান, হয়তো এত সহজ নয়। আগে একে অপরের দিকে তাকান। লাল প্লেয়ার টিম্পালনের সামনের হাতের শীর্ষ দূরত্ব। ঢোকার পর হাঁটু স্ট্রাইক দেখুন। খুব সমযোগযোগী। এই দেখ রমিল তাকে জড়িয়ে ধরার প্রক্রিয়ায়। এমনকি তার হাতে ব্যান্ডেজও করেন। অন্য ব্যক্তির শরীরের চারপাশে যান। সত্যিই নড়াচড়া করতে পারছে না। রমিল কাছে আসার পর দেখি ক্রমাগত ফ্ল্যাট হুক তৈরি করতে ক্রমাগত তার বাম হাত ব্যবহার করতে পারেন। এটি দেখায় যে ডান হাত এখনো কিছু বিধিনিষেধের উপর। হ্যাঁ, পুরো প্রথম রাউন্ডে তিনি একটি ডান হাত নিক্ষেপ করেন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do. Ready?
এখন উভয় দলই দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছে। রমিল খুব দ্রুত পদক্ষেপ নিয়ে সামনের হাত দিয়ে ঘুষি মারল। রামিলের হাই সুইপ খুব দ্রুত। এই পায়ের কৌশল বেশ শক্তিশালী। রামিল তার প্রতিপক্ষের সুইপ কিক সহ্য করে উন্নতি করে। পেটে একটি খুব দ্রুত ফ্রন্ট হ্যান্ড হুক। আমার কাছে মনে হচ্ছে এটা সত্যি আজ রামিলের ডান কাঁধ। তার সামগ্রিক কৌশল বাস্তবায়নের জন্য অনেক অসুবিধা আনা। আমরা দেখলাম যে রমিল অবশেষে ঢুকেছে। শরীরের এই ধরনের স্বাভাবিক অনুপাত অনুযায়ী প্রবেশ করার পরে বাম এবং ডান মুষ্টি খুলতে হবে। ফাইটিং কম্বিনেশন পাঞ্চ। আমরা অবশেষে প্রবেশ করেছি। সুযোগ নষ্ট করবেন না। কিন্তু রমিল ঢোকার পর আপনি শুধুমাত্র আপনার বাম হাত দিয়ে আক্রমণ করতে পারেন। দেখ, এখন ডান হাতটা বেরিয়ে এসেছে, তাই তাকে এভাবে খেলতে দেখা সত্যিই কঠিন। এবং প্রতিপক্ষের ভারী এবং দ্রুত সুইপিং কিকের আঘাতে তিনি বারবার আক্রান্ত হন। আবার সুইপ কিক। রেড সাইডের প্লেয়ারটি এখন তার সাথে মাঝামাঝি এবং দীর্ঘ দূরত্বে লড়াই করছে। তারপর শক্তিশালী পা ব্যবহার করুন এবং তারপর আঘাত রাখা। হ্যাঁ, লাল খেলোয়াড় টিম্পালংয়ের কৌশলগত অভিপ্রায় বেশ স্পষ্ট। এই দূরত্ব থেকে আপনার নিজের দ্রুত ঝাড়ু এবং লাথি চালানো চালিয়ে যান। বিরোধীদের উপর চাপ দিন। সুন্দর বাম এবং ডান নও। এবং লাল খেলোয়াড় হিসাবে তার পায়ের দক্ষতা সত্যিই খুব শক্তিশালী। বাম এবং ডান পা পিছনের পা হিসাবে কাজ করে এবং ভারী পা নমনীয়ভাবে ব্যবহার করা যেতে পারে। বাম এবং ডান পা উভয়ই দুর্দান্ত শক্তি প্রয়োগ করতে পারে। এই থাই খেলোয়াড়ও আজ খুব অল্প বয়সী, বয়স মাত্র 20 বছর। এখন দেখা যাক। একজন বক্সিংয়ে ভালো, একজন পা ব্যবহারে ভালো। কিন্তু এখন আমি বক্সিংয়ে ভালো। পা ব্যবহার করতে পারদর্শী কারো দ্বারা ধাপে ধাপে চাপা হচ্ছে। আবার সুইপ কিক। আমরা রমিলকে দেখতে পাই। বাম দিকে এই পাঁজর। আমার বাহুতে লালভাব এবং ফোলা সহ। এখন থেকে টিম্পালনের সুইপিং কিকের পর তিনি পরপর দুটি সুইপিং কিক দিয়েছিলেন। রাঠোরের হাত দেখুন। মনে হচ্ছে কিছু নেমে যাচ্ছে এই পারফরম্যান্সের মাধ্যমে। এটি দেখায় যে টিম্পালনের সুইপিং কিক সত্যিই খুব ভারী। এই রাঠোর, এই রমিল, এই বাহুতে লাথি। এই এক বিকৃত হয়েছে। অবচেতনভাবে সে পেছন থেকে জোরে আঘাত করল। কোন খুব অস্বস্তিকর। আমি সত্যিই তার জন্য অনুভব করি। রামিলের পক্ষে এটা সহজ নয়। ব্যাকহ্যান্ড ঘুষি দিয়ে আমাকে আর কখনো আঘাত করবেন না। কোনো উপায়, কারণ প্রতিপক্ষ ক্রমাগত সুইপ ও কিক মারতে থাকে। হ্যাঁ, তিনিও খুব উদ্বিগ্ন। এটি একটি অবচেতন ক্রিয়াও, কিন্তু সেই কল সত্যিই নিজের কাছে বড় ক্ষতিও করেছে। এর 3 রাউন্ড তাকান। সে কি লড়াই চালিয়ে যেতে পারবে? রামিলের কাঁধে চোট রয়েছে। আমরা কি যুদ্ধ চালিয়ে যেতে পারি? আপনি কি এখনো জেদ করতে চান? খেলা শুরু হয়। দ্বিতীয় খেলায় রাঠোরের চাল একটি অবচেতন কর্ম নিশ্চিত করা হয়েছে। আমার অনুমান এখনই তার ডান কাঁধে সত্যিই চোট রয়েছে এবং আঘাত সত্যিই গুরুতর ছিল। আপনি এখন তিনি এই রাখে দেখুন। নিজের ডান কাঁধ এটি সামনের দিকে রাখুন। এই বাম হাতটি আপনার সুস্থ বাহুতে রাখুন। প্রধান আক্রমণকারী পক্ষ হিসেবে ব্যাকহ্যান্ড হিসাবে একটি ভারী ঘুষি। এটা বিরক্তিকর দেখায়। দেখবেন ধোকার পরও একটা আছে। বাম হাত এক হাতে লড়াই। আর এর আগে প্রতিপক্ষের মুখোমুখি হয়েছেন রমিল। এটাও ভালো কিছু নয়। 72টি যুদ্ধের এই রেকর্ডও রয়েছে তার। আসলে আমি আজ রামিয়েলকে নিয়ে চিন্তিত নই। এই কাঁধ ব্যথা, কারণ তিনি জানেন এটি বেদনাদায়ক হতে পারে। মূল্যায়ন যা এই ডান হাতের আন্দোলনকে প্রভাবিত করে, কিন্তু প্রতিহত করতে বাম হাত ব্যবহার করতে থাকেন।
প্রতিপক্ষের কঠিন এবং দ্রুত সুইপ কিক। আমি কিছুক্ষণের জন্য রমিলের বাম হাত নিয়ে চিন্তিত। এই সুস্থ হাত, তাকে বাজেভাবে লাথি মারা হবে। আসলে রমিল এমনিতেই দারুণ। শুরুতে যা আঘাত পেয়েছিল তা আসলে আমার বাম হাতের বুড়ো আঙুলের একটি ভাঙা হাত। আজ সত্যিই সেই দিন যখন রমিল জাতির দৃঢ় লড়াইয়ের চেতনার জন্য লড়াই করবে। প্রাণবন্তভাবে দেখিয়েছেন। অন্য কথায়, তিনি বর্তমানে যে বাহুতে আক্রমণ করছেন তা আসলে আহত। আমি তার দ্বিতীয় চোট নিয়ে বিশেষভাবে চিন্তিত। এইভাবে এটি একটি জমা দাগ গঠন করা সহজ। ক্রনিক স্কজ হয়ে পড়ে। এটি দীর্ঘ সময়ের জন্য একটি পুরানো আঘাত হতে পারে। আসলে আমরা সবেমাত্র রামিলের কৌশল থেকে শুরু করেছি। প্রথম খেলার কৌশল এবং টানা 2 আক্রমণ বাহাতে। আমরা তা দেখতে পারি। রামিলের ডান কাঁধে চোট না থাকলে আমি মনে করি বক্সিংয়ের শক্তি বেরিয়ে আসে। এটি লাল প্লেয়ারের জন্য একটি বিশাল আঘাতের কারণ হবে। হ্যাঁ, ফলাফল এই প্রক্রিয়া থেকে সম্পূর্ণ ভিন্ন হতে পারে। আবার সুইপ কিক, কিন্তু এরই মধ্যে এভাবে আহত হওয়ার উপায় নেই। আমি এই মঞ্চে দাঁড়ানো বেছে নিয়েছি। এই ম্যাচ গ্রহণ করুন। তাহলে এর ফল কি? আমি বিশ্বাস করি তাকে এটি শান্তভাবে গ্রহণ করতে হবে। আরেকটি খুশি। প্রতিবারই ডান হাতে প্রচণ্ড আঘাত লেগেছে। আমি সব চিন্তিত। পরবর্তী ঘোষণা করব। এই ম্যাচে রেফারির সিদ্ধান্ত। রেফারি নম্বর 1 28 বনাম 29। রেফারি নং 2 27 থেকে 30। রেফারি নং 3 স্কোর 27 থেকে 29। উপরন্তু লাল সাইডের আমাদের খেলোয়াড় 1 পয়েন্ট কাটা হবে। এই ম্যাচে সব রেফারি সর্বসম্মতিক্রমে রায় দেন। ল্যান্ড ফাংশন। তাই সবার আগে প্রথম বক্সার। তিনি নিউজিল্যান্ডের একজন মাওরি যোদ্ধা। আমাদের একটি ট্রিট করা যাক। জন কেভিন। পরবর্তী, আমরা আমন্ত্রণ জানাতে যাচ্ছি। তার মুখোমুখি হবেন পরবর্তী খেলোয়াড়। এই খেলোয়াড় লিথুয়ানিয়া বক্সিং রিংয়ে ভারী কামান হিসেবে পরিচিত। আসুন এবং আমাদের এক রাউন্ড করতালি দিন। লাল খেলোয়াড় লিথুয়ানিয়া জুলিয়াস। ফাইনাল ম্যাচের দৃশ্য। আমি টনি। আমি ডং জিয়াংতাও। এই গেমটি একটি অতুলনীয় ফ্রি ফাইটিং সুপার যুদ্ধ। লাল খেলোয়াড় লিথুয়ানিয়ার জুলিয়াস। নীল খেলোয়াড় নিউজিল্যান্ডের জন কেভিন। এটি বড় লোকদের মধ্যে আরেকটি হেভিওয়েট লড়াই। হ্যাঁ, উভয় পক্ষই 100 কেজির উপরে ক্রীড়াবিদ। নীল খেলোয়াড় একজন পেশাদার বক্সার, কিন্তু সে খেলা জানে। তিনি এই অবাধ লড়াইয়ের নিয়মে লড়াই করতে চান। তাই তিনি 2 থেকে 3 মাস বিশেষভাবে প্রশিক্ষণ নেন। তারপর আসুন এবং আপনার নিজের লাঠি এবং প্রতিরক্ষা প্রশিক্ষণ নিন। এই প্রতিরক্ষামূলক দক্ষতা যা প্রতিপক্ষের কিক আটকায়।
যদিও ব্লু বক্সিংয়ের প্রশিক্ষণের পটভূমি গভীর না, তবে এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যে কোনো যুদ্ধ হয়নি। এই ধরনের বক্সিং আক্রমণ বেশি সুবিধাজনক। আমাদের একটি মৌলিক বিষয় নিয়েও কথা বলা দরকার, যে আমরা প্রায় কিছু পেশাদার বক্সিং প্রশিক্ষণ ব্যাকগ্রাউন্ড আছে একটি অবাধ লড়াইয়ের প্রতিযোগিতা। আসলে যদি সে একটি ভালো সমন্বয় করতে না পারে, বক্সিং কৌশলের সুবিধাগুলি সম্পূর্ণরূপে প্রদর্শন করা যায় না। কারণ আপনার বক্সিং ম্যাচের সময় কিছু ঝাঁকুনি বা কিছু ঘনিষ্ঠ নড়াচড়া হতে পারে। বিনামূল্যে লড়াইয়ের প্রতিযোগিতায় এটা খুবই নিষিদ্ধ। যারা এই কাজগুলো করে তাদের প্রতিপক্ষের দ্বারা মার খাওয়ার সম্ভাবনা থাকে। হাঁটু ধরে রাখা বা অন্য কথায় মাথা উঁচু করে ঝাড়ু দেওয়া। এবার নীল খেলোয়াড়ের বক্সিং দক্ষতা দেখে নেওয়া যাক। তিনি এই পেশাদার বক্সিং প্রশিক্ষণের মাধ্যমে যে সুবিধাগুলি পেয়েছিলেন তা দেখান। উচ্চ ঝাড়ু সরাসরি নিচে নক। এটি একটি জোরপূর্বক কাউন্টডাউন। ব্লু সাইডের প্লেয়ার যখন কম সুইপ কিক করে, তার প্রতিপক্ষ জুলিয়াস একটি উচ্চ সুইপ সঙ্গে দেখায়, সরাসরি চিবুকের মধ্যে। এই শারীরিক ধরন সঙ্গে একজন খেলোয়াড় যতক্ষণ মাথা উঁচু করে ঝাড়ু দেয়, শোয়ার পর আবার উঠে দাঁড়াতে কষ্ট হয়। এই যখন মাটিতে পড়ে গেল, কেটে ফেলা বট গাছের মতো মাটিতে পড়ে যাচ্ছে। এই হেভিওয়েট শোডাউন, তবে এটি খুব দ্রুত ফলাফল দেয়। এই খেলায় লাল দলের প্রথম খেলা 1 মিনিট 46 সেকেন্ড। খোঁজা লাল খেলোয়াড়কে অভিনন্দন। আমরা অবশেষে পৌঁছেছি ইমি লেজেন্ড 2016 ফাইনাল। আপনার জন্য পরবর্তী যা আছে 60 কেজি বিনামূল্যে লড়াইয়ের যুদ্ধ। নীল খেলোয়াড় কোথায়? তিনি জাপানের একজন অসাধারণ ব্যক্তি এবং খুব জনপ্রিয় একজন খেলোয়াড়। আমাদের পরের সাধুবাদ করা যাক। এই জাপানি বিনামূল্যে যুদ্ধ তারকাকে আমন্ত্রণ জানান। জাপানের নীল খেলোয়াড় রিউতা শিনবে। যে ব্যক্তি আপনার জন্য আমন্ত্রিত হতে চলেছে, তিনি চীনের একজন পণ্ডিত, চেন চ্যাংলিন। লাল খেলোয়াড় চেন চ্যাংলিন, নীল দলের খেলোয়াড় জাপানের রিউতা মাবে। এটি চীন ও জাপানের মধ্যে 60 কেজির লড়াই। মনে হচ্ছে চেন চ্যাংলিনের ক্রমাগত অ্যাকশন আউটপুট কিছু সুবিধা দেখিয়েছে। তবে আমরা জানি যে জাপানি খেলোয়াড়রা সবসময় খুব কঠিন খেলেছে এবং তিনি খুব প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন। তাই আসুন দেখুন চেন চ্যাংলিনের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত। আমি জানি না এটা ইচ্ছাকৃতভাবে ইমি লেজেন্ডের অঙ্গনে সাজানো হয়েছে কিনা। এটা কি কাকতালীয় যে চেন চ্যাংলিন ক্রমাগত জাপানি খেলোয়াড়দের বিপক্ষে খেলেছেন? তৃতীয়বার যখন আমি জাপানি খেলোয়াড়দের মুখোমুখি হয়েছিলাম, প্রথম 2 বার জিতেছিলাম। তিনি আমাকে বলেছিলেন যে এই জাপানি খেলোয়াড়রা খুব কঠোর, আমি তোমাকে দমন করতে থাকি আর মারতে থাকি। তিনি এটি খুঁজে পেয়েছেন বলে মনে হয়, জাপানি খেলোয়াড়দের স্টাইল মোকাবেলা করার একটি উপায়। শেষ প্রতিপক্ষ জাপানি, এটি তার বর্তমান প্রতিপক্ষের সাথেও সমান। কিন্তু যখন আমরা চেন চ্যাংলিনকে অনেকবার জাপানি খেলোয়াড়দের মুখোমুখি হতে দেখেছি, দূরত্ব বাড়াবে, কিছু মধ্য থেকে দীর্ঘ পরিসীমা নিয়ন্ত্রণ চাল সঞ্চালন।
তবে এখন দেখা যাক আজকের খেলাটি। চেন চ্যাংলিন এটি করতে প্রস্তুত বলে মনে হচ্ছে না। ধাপে ধাপে টিপে সামনের পেডেলিং করে দূরত্ব সামঞ্জস্য করুন। আমি দূরত্ব বন্ধ করতে কিছু সম্মিলিত ক্রিয়াও করব। চেন চ্যাংলিনের আউটপুট গতি এবং ফ্রিকোয়েন্সি খুব বেশি। চেন চ্যাংলিনের এক চলাচলের গতি বেশ দ্রুত। প্রতিপক্ষ এগিয়ে যায়, চেন চ্যাংলিন পিছু হটে। দূরত্ব। এবছর 5 মাস কাটিয়েছেন চেন চ্যাংলিন। বিশেষ প্রশিক্ষণের জন্য থাইল্যান্ড যান। তিনি বলেন, যদিও এই 5 মাস হয়তো কিছু খেলার সুযোগ মিস করেছেন, কিন্তু আমার নিজের উন্নতির জন্য এখনও এটা খুব মূল্য। থাইল্যান্ডে প্রশিক্ষণ থেকে ফিরেছি। প্রথম খেলা, তার সঙ্গে ম্যাচ 5 মাস আগে। খুব স্পষ্ট অগ্রগতি আছে। আর এখন খেলার উপায় শুধু পরিষ্কার নয়, স্থিতিশীল। মাঠে কিছু পরিবর্তনের সাড়া কিভাবে দেওয়া যায়, এছাড়াও খুব পরিপক্ক। সামনে হাত ফ্ল্যাট হুক কৌশল। এই গেমটি আগের 2 ম্যাচের চেয়ে ভালো। দূরত্ব নিয়ন্ত্রণ সম্পর্কে চেন চ্যাংলিনের সচেতনতা। এটি প্রথম 2টি গেমের মতো পরিষ্কার নয়। পরিবর্তে আমি আমার প্রতিপক্ষের সাথে আরও কিছু করেছি। মুষ্টি এবং পা অদলবদল। কিভাবে মধ্য থেকে ক্লোজ রেঞ্জ পজিশনাল যুদ্ধ খেলতে হয়। এই চেন চ্যাংলিন এখনও তার অগ্রগতি বজায় রাখে এবং পশ্চাদপসরণ করে। মাঝে মাঝে ভিতরে গিয়ে কিছু কাজ করি, তারপর একটি কম্বো পাঞ্চ করি। মাঝে মাঝে আমি পেডেলিং করছি, তারপর দূরত্ব নিয়ন্ত্রণ করুন। চেন চ্যাংলিন রিংটোন চাপলেন। লাথি মেরেছে এই জাপানি খেলোয়াড়কে। টাইমিং খুব ভালো। দেখুন, চেন চ্যাংলিন এখন এর মুখোমুখি হচ্ছেন। এই খেলোয়াড়ের নিজের চেয়ে ছোট অঙ্গ রয়েছে, মাঝারি এবং স্বল্প পরিসরে। দূরত্বের উপর বিশেষভাবে অনেক নিয়ন্ত্রণ দেখায় না এবং পশ্চাদপসরণ চেতনা। আপনি যদি এই দূরত্বে আপনার প্রতিপক্ষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। তিনি শুধু বলেছিলেন যে তিনি নিজের শক্তিতে আরও আত্মবিশ্বাসী। হেড টু হেড খেলার স্টাইল বেছে নিন। তবে দ্বিতীয় রাউন্ড এবং আমি এটি অনুভব করতে পারি। এই জাপানি খেলোয়াড় কিছু সমন্বয় করেছেন। প্রযুক্তির আউটপুট বেড়েছে। প্রথম রাউন্ডে এই রাজ্যের থেকে অনেক ভালো। হাঁটু গেড়ে মারছে। দূরত্ব নিয়ে এগিয়ে যান। চেন চ্যাংলিনের সামনের হাতের কিক এবং হাঁটুতে আঘাত প্রতিপক্ষের আক্রমণের ছন্দে ব্যাঘাত ঘটাচ্ছে। একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সরাসরি লাথি মেরে তাকে নিচে ফেলে দিন। এই দড়ি প্রান্ত, কিন্তু চেন চ্যাংলিনও অনেক প্রতিক্রিয়া করেছিলেন। কর্মের সাফল্যের হারের পরিপ্রেক্ষিতে চেন চ্যাংলিনের সাফল্যের হার অনেক বেশি। আপনি যেমন বলেছেন, যদিও তাকে কোনায় ঠেলে বেছে নিয়ে জাপান, কিন্তু চেন চ্যাংলিন পিছু হটছিলেন। আর দড়ির কোণে ভরসা করার সময় অ্যাকশন আউটপুটও বেশ কার্যকর। দূরত্ব ছড়িয়ে দিতে সামনের হাতটি নিচু করুন। সামনের হাত দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করা থেকে বিরত রাখুন। এ সময় চেন চ্যাংলিন সামনের হাতের পারফরম্যান্স নষ্ট হয়ে গেল। আপনি চেন চ্যাংলিন আবিষ্কার করেছেন, প্রতিটি ঘুষি বা লাথি শুধুমাত্র আমার সামনের হাত বেশ দ্রুত এই গতি সমর্থন করে। অভ্যাসগত। উফ, আরেকটি ইতিবাচক কিক। এইভাবে চেন চ্যাংলিন তার প্রতিপক্ষদের থেকে দূরত্ব বজায় রাখেন আর প্রতিপক্ষকে পাল্টা আক্রমণ থেকে বিরত রাখতে। এই দৃষ্টিকোণ থেকে স্তরটি খুব ভালো।
এ সময় চেন চ্যাংলিনের সামনের হাত লাথি মারছে। এটি একটি খুব কার্যকর প্রভাব আছে। আপনি দেখতে পাচ্ছেন যে চেন চ্যাংলিন প্রথম দুটি গেমে তুলনামূলকভাবে বেশি আক্রমণ করার উদ্যোগ নিয়েছিলেন। খেলার শুরু থেকে এখন পর্যন্ত চেন চ্যাংলিনের খেলার নিয়ন্ত্রণ শৈলী রূপান্তর আরও ভালো। স্বাভাবিক সময়ে চেন চ্যাংলিন দেখে মনে হয় ত্বক ফর্সা, তারপর খুব পরিষ্কার, তখন তাকে খুব দুর্বল লাগছিল, তাই তাকে বলা হয় এমিস কলা। ইমেই এর মারাত্মক আলেন। খেলা চলে আসে তৃতীয় খেলায়। এই পুরো খেলা এটা সত্যিই খুব কম্প্যাক্ট। চেন চ্যাংলিন আজ খুব ভালো খেলেছে। আসলে দুই পক্ষই প্রবল চাপের মধ্যে রয়েছে। যদিও জাপানি খেলোয়াড়রা প্রথম দুই স্তরে কঠোর চাপ দিচ্ছে, এই হিট রেট এবং এই স্ট্রাইক রেট থেকে আক্রমণের তীব্রতার পরিপ্রেক্ষিতে এটি খুব বেশি সুবিধা নেয়নি। তবে তৃতীয় গেমে আক্রমণ করার প্রবল ইচ্ছা পোষণ করেন। এই খেলায় চেন চ্যাংলিন দুর্দান্ত দেখালেন। খুব সুবিধাজনক পায়ের দক্ষতা, আক্রমণ এবং নিয়ন্ত্রণ করার এই ক্ষমতা। এই জাপানি খেলোয়াড় শুধু পা দিয়ে ঢুকতে পারেন না। তদুপরি দুই দলের মধ্যে লড়াইয়ের সময় চেন চ্যাংলিনের বক্সিং দক্ষতা পয়েন্টে ছিল। নির্ভুলতা এই সুস্পষ্ট সুবিধা থাকতে হবে। আবার লাথি। এই প্রতিযোগিতার জন্য চেন চ্যাংলিনের ইচ্ছা এটাও বেশ শক্তিশালী। তার কথায় তিনি আগামী বছর প্রতিটি ম্যাচ খেলতে চান। প্রতিদ্বন্দ্বিতা করার প্রতিটি সুযোগ মিস করবেন না। তবে তার আগে ট্রেনিংয়ের পাজর ব্যথা। শুধু বলুন তারা থাইল্যান্ডে আছে। স্বাভাবিক প্রশিক্ষণও বেশ নিষ্ঠুর, কোনো পারস্পরিক সমাবেশ নেই। এটা সত্যিই একটি বাস্তব যুদ্ধ। তাই পাজর আহত হয়। তারপর তাকে জিজ্ঞাসা করলেন যখন তার পাজর আহত হয়েছিল তখন তিনি কেমন অনুভব করেছিলেন। তিনি বলেন তিনি উচ্চস্বরে কথা বলতে পারেন না, অন্যথায় মনে হবে হাড় এখানে ফাটল। হাড়ের মাথা ব্যথার ধরন। তাই আমাদের যুদ্ধ ক্রীড়াবিদ শুধু খেলার মাঠেই নয়, আসলে পুরো প্রশিক্ষণ প্রস্তুতি প্রক্রিয়া বেশ কঠিন ছিল। এই সময়ে ধাপে ধাপে পিছিয়ে যাওয়ার সময় চেন চ্যাংলিনের অ্যাকশন আউটপুট নীল খেলোয়াড় সব অর্ডার নেই। সামনের হাতের মুঠি, স্বাগতম অ্যাপ্লিকেশন, ব্যাকহ্যান্ড, আগে হাঁটু স্ট্রাইক, আবার হাঁটু স্ট্রাইক। ঠিক ঠিক এই রাউন্ডে আক্রমণের প্রভাব বেশ ভালো। হ্যাঁ, এবং এটি দৃশ্যে একটি ক্লাইম্যাক্সও সেট করেছিল। হ্যাঁ, যদিও এই জাপানি খেলোয়াড় চেন চ্যাংলিনের কাছ থেকে 3টি কিক নেন, তবে বর্তমান আক্রমণাত্মক গতি মোটেও দুর্বল নয়। এখনও যেমন একটি নিষ্ক্রিয় বা পশ্চাৎসরণ অবস্থা দেখাচ্ছে না। হ্যাঁ, সত্যিই খুব দৃঢ়। এটাও একটা পাঞ্চ হিট। খুব সুন্দর পেট উপরের কাটা। খেলা এখন খেলা হয়। আমি এখনও এই সোজা পায়ের কৌশলগুলির নিয়ন্ত্রণে আছি। কখনো কখনো সুযোগ খুব উপযুক্ত আক্রমণ। উচ্চ স্ক্যান করুন। এই শারীরিক অবনতির পর কিছু কর্মে একটু বন্ধ। গতি বেঠিক, নির্ভুলতা এই তীব্রতা অন্তর্ভুক্ত। বড় ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ, তবে এই খেলায় 3টি রাউন্ড রয়েছে। এখনও বেশ উত্তেজনাপূর্ণ। অধিকার এই খেলার চূড়ান্ত ফলাফল সব বিচারক সর্বসম্মতিক্রমে রায় দেন। লাল জিতেছে।